সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা সদরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান মৃদা, আমি তোমাদের হাবিব স্যার। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা বাড়িতে আছো। যেহেতু এই সময়টা সমগ্র বিশ্বব্যাপী আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের সভ্যতা যেখানে বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা নিশ্চয়ই সতর্কতার সাথে এবং ইতিমধ্যে আমরা সকলেই অবগত হয়েছি যে বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসের দ্বারা সমগ্র সভ্যতা যেখানে স্থবিরতায় রূপান্তরিত হতে যাচ্ছে, আমরা যেন তা না হই। সে কারণে বিশ্ব তার নিজস্ব গতিতে বিবর্তনের ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাব। প্রগতির চাকা ঘুরতে থাকবে, ঘোরাটা যেন মন্থর গতিতে না হয়, এই জন্যে আমরা সকলেই চেষ্টা করছি নিরন্তর। যেমনিভাবে এরই অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি নির্দেশ দিয়েছেন শিক্ষাটাকে অন্তত অনলাইন ক্লাসের মধ্য দিয়ে, অর্থাৎ আমরা যে বিজ্ঞান প্রযুক্তির আলোকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হলাম, সেই কল্যাণে যেন আমরা ঘরে বসেও যেন আমরা জ্ঞানের পরিধি থেকে আমরা পিছিয়ে না পড়ি বা এখান থেকে বিচ্যুত না ঘটে আমাদের। এই কারণে আমরা ছাত্র শিক্ষক যে সম্মিলন, এই সম্মিলনটা আমরা প্রযুক্তির কল্যাণে ঘটিয়ে আমরা আবার ওই অনলাইন ক্লাস কার্যক্রমের মধ্যে ফিরে এসে আমরা অন্তত শিক্ষা ব্যবস্থাটাকে যেন আমরা এগিয়ে নিতে পারি। ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি অত্যন্ত মেধাবী একজন মানুষ, যিনি লক্ষ্য করেছেন এবং প্রত্যক্ষ করেছেন জাতি হিসাবে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা যেন সেভাবে হঠাৎ করে থমকে না যাই। এই করোনা ভাইরাসকে মোকাবেলা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে চলেই আমরা ঘরে থাকব, ঘন ঘন হাত ধুবো এবং যে নির্দেশনাগুলো প্রচার করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারিভাবে, এগুলো আমরা মেনে চলব। আর আমরাও জানি আমাদের নিজের জীবনের জন্য, আমাদের প্রয়োজনে, আমাদের পরিবারের জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমরা আমাদের স্বার্থেই আমরা এই বিধিবিধানগুলো মেনে চলব, অবশ্যই মেনে চলব। তোমরাও মেনে চলবে আশা করি। কয়েকদিন প্রবল বৃষ্টিপাত গেল, এই বৃষ্টিপাতের মধ্যে সেতে আবহাওয়ায় আমরা ঘরেই ছিলাম। এরপরেও আমরা গ্রামে গঞ্জে যারা বসবাস করি আমরা মাছ ধরেছি, কেউ এই পানির স্রোতের মাঝে, আবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে হাওর অঞ্চলগুলোতে আমরা প্লাবনের বন্যার যে প্লাবন আমরা এটা প্রত্যক্ষ করছি, সেখানেও মানবিক বিপর্যয় ঘটতে যাচ্ছে। এই কারণে আমরা যে আমাদের দেশ জাতি যে খুব একটি ভালো আছে তাও নেই, তারপরেও আমরা মনোবলকে অত্যন্ত চাঙ্গা করে মনোবলকে আমরা সাহসের সাথে আমরা মোকাবেলা করব, যেমনটিভাবে আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করছি। তা এই অনলাইন ক্লাসের উচ্চ মাধ্যমিক আমি প্রথম এবং দ্বিতীয় বর্ষ উচ্চ মাধ্যমিক শ্রেণীর উভয় বর্ষের জন্যে আমি যে বিষয়টি নিয়ে এসেছি, আজকে যে পাঠ্যটা নিয়ে আসছি, এটা হলো ঐতিহাসিক 6 দফা। ঐতিহাসিক 6 দফাকে নিয়ে আমরা আলোচনা করব। এই 6 দফা আলোচনা শুরু করার আগে আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম দ্বিতীয় বর্ষ সবাই, এটা যেহেতু আমাদের পাঠ্যসূচিটা আছে, ফার্স্ট ইয়ারেও আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পাঠ করি, দ্বিতীয় বর্ষেও আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র পাঠ করি। এই কারণে আমাদের সকল 2 বর্ষের ছাত্রছাত্রীদের জন্যই এই ক্লাসটি প্রযোজ্য। এই কারণে আমি আশা করব যে তোমরা সকলেই এই ক্লাসটিতে অংশগ্রহণ করবে এবং এটি যেহেতু ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া হচ্ছে, এটা তোমরা যখন খুশি তখনই তোমরা দেখে নিতে পারবে। একটি সময়ে তোমরা খাতা কাগজ নিয়ে তোমরা এটা যখন শুনবে তখন এর থেকে তোমার যে মূল অংশটি, এই অংশ থেকে আমি তোমার প্রশ্নের ধারা অনুযায়ী 4 ভাবে আলোচনা করব। একটি হলো তোমাদের অবজেক্টিভ নৈর্ব্যক্তিক যেটাকে বলা হয়, আরেকটি হলো উদ্ধৃতিমূলক। উদ্ধৃতির যে 4টি অংশ আছে আমরা সেই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4 নাম্বার এরকম উত্তরের আলোচনাগুলো আমি এখানে পুনর্পাঠ করে এটিকে বিন্যাস করে যাব। সুতরাং এটাকে তোমরা খেয়াল করবে, লক্ষ্য করবে। এই লক্ষ্য করার মধ্যে দিয়ে আমার মনে হয় যে তোমাদের উপকারে আসবে।
আর যখন এই বৈশ্বিক পরিস্থিতির উন্নয়ন হবে, আমরা দোয়া করি সকলে যেন এটা দ্রুত উন্নয়ন ঘটে, ফলে আমরা যেন ঈদের পরে আবার আমরা এই শ্রেণীকক্ষে বসে আমরা নিজেদের মধ্যে পারস্পরিক মত বিনিময়ের মধ্য দিয়ে, পারস্পরিক অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা শ্রেণীকক্ষে পাঠদান করতে পারি। আমরা একেবারে যে শিক্ষা রবীন্দ্রনাথের সেই শিক্ষা দর্শনের সেই শিক্ষার সংজ্ঞাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের পরস্পরের মধ্যে কি জ্ঞানের আদান প্রদানের প্রক্রিয়াটাকেই বলা হয় শিক্ষা। তাহলে তুমিও একজন, আমিও একজন এই শ্রেণীকক্ষের একজন ছাত্র। তোমার কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে তুমি শিখবে। এই যে আমাদের অর্থাৎ আমার জ্ঞান আর তোমার জ্ঞানের সম্মিলন ঘটাবো। আমার জ্ঞান এবং তোমার জ্ঞানের মাঝে তুমি প্রশ্ন করবে, আমি উত্তর দেব, আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। এই মধ্যে এইভাবেই আমাদের ক্লাসের কার্যক্রম এগিয়ে যায়। সুতরাং সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর আমি সমবেদনা জ্ঞাপন করতে চাই ক্লাসের প্রথমেই, যেটি হচ্ছে যে ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের অনেকের আত্মীয় স্বজন আপনজন তারা ইহজগৎ ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। অনেকে একেবারেই অকাল প্রয়াণ ঘটেছে, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। আর বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের অনেক মেধাবী এবং এমন কিছু কিছু মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, যেগুলি অত্যন্ত বুদ্ধিজীবী দার্শনিক শ্রেণীর মানুষ, তারা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন। তাদের জন্য দোয়া করি। যেমন এপিএম হোসেন স্যার, আমার পরম শ্রদ্ধেয় একজন শিক্ষক, যিনি শুধুমাত্র দার্শনিকই নয়, তিনি এমন একটি উঁচু দরের একজন ঐতিহাসিক এবং ইতিহাস চিন্তাবিদ, এটা কল্পনা করা যায় না। এপিএম হোসেন, যিনি নোবেল বিচারক প্যানেলের তিনি একজন বিচারক ছিলেন, সেই লোকটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই এপিএম হোসেন স্যার চলে গেছেন। আমি তার বিদ্যা আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের ঢাকা বাংলা একাডেমির যে মহাপরিচালক চেয়ারম্যান, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস ছিলেন, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার, তিনি চলে গেছেন। এরকম অনেকেই চলে গেছেন। মুনতাসির মাহমুদ স্যার অসুস্থ অবস্থায়, বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, তিনি দীর্ঘকাল তিনি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভেন্টিলেশনে আছেন, আইসিইউতে ছিলেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ করছে। আমরা সকলের সুস্থতার জন্য দোয়া করি, আর যারা চলে গেছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। আমরা শুরু করছি আজকের 6 দফা সম্পর্কে আলোচনা। 6 দফাটির ভূমিকাটা হলো এরকম। 6 দফা হলো 1966 সালের 6 দফা। এটা ভূমিকাটা ছোট্ট করে একটা ভূমিকা বলি, তাহলে তোমরা মনে রাখতে পারবে চমৎকার করে। যেহেতু তোমাদের এই ইন্টারমিডিয়েটের অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্যাভ্যাসটা তোমাদের এরকম করে গড়ে উঠেছে। আমরা দুটি ধারাই আমরা কিন্তু পড়িয়েছি। আমরা যেহেতু দীর্ঘকাল যাবৎ শিক্ষকতার সাথে যুক্ত, সেই কারণে আমরা এক সময় পড়াতাম ব্যাপক, এটা বড় একটা প্রশ্ন আসতো, এটার মধ্যে কোনো ছোট প্রশ্ন ছিল না। এখন এটাকে 4 ধারায় প্রশ্ন হয়, বুঝছো না? এই কারণে আমাদেরকে পড়াতে হচ্ছে, সেইভাবেই পড়াতে হচ্ছে। এটি এই জন্য মনে রাখবা। এই জন্য প্রথমে আমরা 6 দফাটা কী, পটভূমি, ব্যাখ্যা, এগুলি 6টা দফা, এটা গুরুত্ব, এইটা ফলাফল, এটা বলে তারপরে এটার একটা পর্যালোচনা করব। এই জন্য 6 দফাটা 1966 সালের 5 এবং 6 ফেব্রুয়ারি, 5 এবং 6 ফেব্রুয়ারি লাহোরে একটি সকল বিরোধী রাজনৈতিক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সকল রাজনৈতিক দলের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে প্রায় 740 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই সম্মেলনটাকেই বলা হয়েছে লাহোর প্রস্তাব। কেন হয়েছে? 6 দফা। এই সম্মেলনটা কেন হয়েছে 6 দফা? এই 6 দফাটা হয়েছে যে পূর্ব বাংলা থেকে 21 জন প্রতিনিধি গেছেন। তার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারকে সহ 5 জন, আরও 4 জনকে নিয়ে 5 জনের প্রতিনিধির 5 জন সদস্যকে নিয়ে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সম্মেলনে যান। এই সম্মেলনে যে সকল রাজনৈতিক দলের সম্মেলনে তিনি সেইখানে এই 6 দফা প্রস্তাবটি পেশ করেন। এই 6 দফাটি পেশ করেন বলেই এটার নাম হয়েছে 6 দফা। এটাকে আমরা ঐতিহাসিক কেন বলি, এটির কী প্রেক্ষাপট ছিল, এটা সংক্ষেপে একটু আলোচনা করে নিই এইবার। তা ভূমিকায় বলবো 6 দফা দাবিটি ছিল বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের জন্য বা স্বাধিকার অর্জনের জন্য এটি একটি মাইলফলক। 6 দফা বাঙালি জাতির জন্যে অনেক কিছু চাওয়া পাওয়ার একটি সমষ্টি।
কেন যে একটি রাষ্ট্র যখন স্বাধীনতা অর্জন করে, স্বাধীন রাষ্ট্রের সকল জনগোষ্ঠী, স্বাধীন রাষ্ট্রের সকল নাগরিক সমমর্যাদায় অধিষ্ঠিত হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যখন এর ব্যত্যয় ঘটে, অর্থাৎ বাঙালি জাতি যখন সেটা থেকে বঞ্চিত হয়, তখনই এই দাবিগুলোর প্রশ্ন উঠেছিল। আমরা যখন উপেক্ষিত হতে থাকলাম, আমরা যখন বৈষম্যের শিকার হতে থাকলাম সর্বক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, তখন এটি আস্তে আস্তে বহিঃপ্রকাশ ঘটতে ঘটতে এমন একটি পর্যায়ে গেল, তখন আমরা এই 6 দফা দাবিটি আমাদের জাতির নেতা শেখ মুজিবুর রহমান কেন তিনি দিলেন, এটি আমাদের পটভূমিতে উল্লেখ করব। পটভূমিটা হলো, এটির প্রতি একটু খেয়াল করি আমরা সকলে, চমৎকার করে যেন এটা আমরা মনোযোগ সহকারে যেন এটা শুনি যে এটা কেন, আমরা এটার পটভূমিটা কী। 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়। 1965 সালে পাক ভারত যুদ্ধ হয়। এই যুদ্ধে পাকিস্তান এবং ভারত যখন যুদ্ধে জড়িয়ে পড়ে, এই যুদ্ধের সময় অর্থাৎ পূর্ব বাংলা পাকিস্তানের একটা অংশ, একটি প্রদেশ, এই পূর্ব বাংলায় যে বাঙালি জাতিগোষ্ঠী আমরা যারা বসবাস করি, এই বাঙালি জাতিগোষ্ঠীর পূর্ব বাংলার 3 দিকে হলো ভারত, ইন্ডিয়া। এই 3 দিকে ভারত বেষ্টিত, আর একদিকে হলো বঙ্গোপসাগর। এই 3 দিকতে অরক্ষিত সীমানা অরক্ষিত রেখে, ভারতের সাথে সীমানা অরক্ষিত রেখে তারা পাক ভারত যুদ্ধে জড়িয়ে গেলেন 1965 সালে। ফলে বাঙালি জাতি প্রত্যক্ষ করলাম আমরা, অর্থাৎ আমরা জাতীয় নিরাপত্তাহীনতায়, আমরা একটি জাতিকে নিরাপত্তাহীনতায় রেখে কি করে সম্ভব হলো, কিভাবে পারলেন যে একটি রাষ্ট্র তার একটি অঙ্গরাজ্যকে, তার একটি প্রদেশকে বিচ্ছিন্ন করে দিয়ে তারা তখন আমাদের প্রতি তার অবহেলা, আমাদেরকে বঞ্চিত করার, শোষণ করার, আমাদেরকে বৈষম্যের এক চরম নিম্ন পর্যায়ে ফেলে দেওয়া, এই সবগুলো সেই দিন চরম বহিঃপ্রকাশ ঘটল, বাঙালি জাতি প্রত্যক্ষ করল। তখন বাঙালি জাতির নেতা তিনি আর বসে থাকলেন না। তিনি যখন পাক ভারত যুদ্ধটা স্থায়ী ছিল 17 দিন, তাশকন্দ চুক্তির মধ্য দিয়ে রাশিয়ার নেতৃত্বে যখন এই তাশকন্দ চুক্তি হয়, রাশিয়ার তাশকন্দের চুক্তির মধ্য দিয়ে এই অবসান ঘটে, এই যুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধের অবসান হলে পরে আমরা এই লাহোরে এই সম্মেলনটি ডাকা হয়। এই সম্মেলনে তখন এই অরক্ষিত অবহেলা বৈষম্যের কারণে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান 6 দফা উপস্থাপন করেন। এই 6 দফা উপস্থাপন করার ক্ষেত্রে যখন উপস্থাপন করা হয়, এই 6 দফা উপস্থাপনের বিষয়টি আমি একটু তোমাদেরকে শোনাই, তাহলে তোমাদের জন্য বেশি সুন্দর হবে। বঙ্গবন্ধু 5 জন লোক নিয়ে গেলেন, আর বাংলা অঞ্চল থেকে 21 জন গেলেন। মোট 740 জনের মধ্যে আমরা 5 জন বাদ দিলে 735 জন। যখন তিনি প্রস্তাবটা দিলেন, তখন এই হলরুমে তখন অন্য 735 জন এটাকে বিরোধিতা করলেন। তখন তিনি এটার থেকে বেরিয়ে এসে পরের দিন তিনি চলে আসলেন, একটি সংবাদ সম্মেলন করেন, সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করলেন, 6 দফাটা ওখানে তুলে ধরলেন। পাকিস্তানের সকল পত্রপত্রিকায় পরের দিন উঠল, এবং পূর্ব বাংলার সকল পত্রপত্রিকায় এটা প্রধান শিরোনাম হইল, প্রধান হেডলাইন হইল যে বাঙালির দাবি, বাঁচার দাবি, 6 দফা। এটা 7 তারিখে, 7ই ফেব্রুয়ারি পত্রপত্রিকায় প্রকাশ হতে শুরু করলো। এখন তিনি যখন ফিরে আসলেন, তখন বাংলাদেশের এই অঞ্চলে পূর্ব বাংলার, অর্থাৎ তখন তারা এটাকে পূর্ব পাকিস্তান বলে, পূর্ব পাকিস্তানের তখন আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এটাকে অনেকেই এটাকে মেনে নিতে পারে না। তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। আব্দুর রশিদ তর্কবাগীশ নিজেও সেটাকে হতবিহ্বল হয়ে গেলেন যে এটা বলা নাই কওয়া নাই, তিনি এরকম একটি 6 দফা ঘোষণা করলেন। বঙ্গবন্ধু সম্পর্কে একটু আলোচনা করে রাখি, ফাঁকে বলে রাখি, কারণ তিনি যেহেতু একটি জাতির ক্রান্তি লগ্নে তিনি যখন এই জাতিকে হাল ধরেছেন, জাতির নেতৃত্বের হাল ধরেছেন, এটাকে একটু বলে রাখা দরকার আমার। এই জন্য আমরা যেহেতু লেখাপড়া শিখছি, আমরা যেহেতু এক সময়ে আমরা বিভিন্ন মতাদর্শকারী বিশেষ দার্শনিক হিসেবে আত্মপ্রকাশ করতে পারি, তারপরেও হয়তো আমরা আমাদের নিজের জীবনের প্রয়োজনে পড়ব, কিন্তু আজকের পড়াটা আর 10 বছর পরের পড়াটা আরেক রকম হবে। তবুও আমি বলে রাখি, আমি একজন শিক্ষক হিসেবে এটা নৈতিক দায়িত্বও বলেই আমি মনে করি। 1948-47 সালে যখন দেশ ভাগ হয়, দেশ ভাগ হয়ে যখন আমরা পাকিস্তান হই, আমরা পাকিস্তানকে সমর্থন করি, অর্থাৎ সেই সময় মুসলিম লীগ নেতৃত্ব দিছে। সেই মুসলিম লীগ, সবাই মুসলিম লীগ করতাম,
সেই মুসলিম লীগের অংশ হিসাবে যখন আমরা চাইলাম, তাহলে মুসলিম লীগ সবাই করলো, বাঙালি জাতি গোষ্ঠীরাও কিন্তু মুসলিম লীগই করতেন। যখন দেশটা ভাগ হলো, আমরা বললো কি ধর্মীয় ভিত্তিতে ভাগ হলো। এই যে জিন্না সাহেবের দ্বিজাতি তত্ত্ব, হিন্দু আর মুসলমান, দুই জাতির দুই রাষ্ট্র হলো। লাহোর প্রস্তাবকে উপেক্ষা করে আমরা পাকিস্তান প্রস্তাবটা মেনেই নিলাম, কিন্তু মেনে নেওয়ার পরে দেখলাম আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা তাদের কাছ থেকে সেই মর্যাদাটা পেলাম না। অর্থাৎ পশ্চিম পাকিস্তানের কাছ থেকে পূর্ব পাকিস্তানের সেই মর্যাদা, অর্থাৎ জাতি হিসাবে একই জাতি, মুসলমান, সকলের ধর্ম ইসলাম, কিন্তু ইসলামে কি এইভাবে বলছে যে নিগৃহীত হতে হবে, এই ইসলামের দ্বারা বৈষম্যের শিকার হতে হবে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বৈষম্যের দিন দিন বৈষম্য হতে হতে এমন একটি পর্যায়ে যাবে যে আমাদের অবহেলা আর বঞ্চিত করার একটা শেষ পর্যায়ে নিয়ে যাবে। এটা কখনোই তো কোনো ধর্ম এটা বলে না, কিন্তু তারা এটা বলে যখন এমন একটি পর্যায়ে অবস্থান করতে শুরু করলো, তখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তিনি যখন উপলব্ধি করলেন যে না, এই অঞ্চলের জন্য একটি স্বতন্ত্র রাজনৈতিক মঞ্চ দরকার, এই কারণে তিনি 1948 সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন। আর 1949 সালে এই মুসলিম লীগ থেকে যে দেখলেন যে মুসলিম লীগের দ্বারা যে বৈষম্যের শিকার আমরা হচ্ছি, মুসলিম লীগের দ্বারা বাঙালি জাতি গোষ্ঠীর স্বার্থ সংরক্ষিত হবে না, তখন মুসলিম জাতিকে যদি তার মর্যাদাশীল জাতিতে রূপান্তরিত করতে হবে বা তার মর্যাদা পেতে হয়, তখন তাকে অবশ্যই তার একটি আলাদা রাজনৈতিক মঞ্চ থাকতে হবে। এই কারণে 1949 সালে এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা বলি, আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা বলি, আমরা এই আবুল হাসিমের কথা বলি, তাদের নেতৃত্বে এই মুসলিম লীগের প্রগতিশীল অংশ শেখ মুজিবুর রহমান, তখন তিনি জেলে ছিলেন, জেলে থেকেও তিনি জয়েন্ট সেক্রেটারি হয়েছেন শেষে 1949 সালে, তখন এই রাজনৈতিক দলটি জন্ম হয়। অর্থাৎ বাংলাদেশের একটি স্বতন্ত্র রাজনৈতিক মঞ্চ তখন তারা তৈরি করেন। এই যে তৈরি করাটা আমাদের জন্য প্রয়োজন ছিল। কী কারণে প্রয়োজন ছিল? প্রয়োজনটা ছিল এই কারণে যে আমরা যেন স্বতন্ত্র সত্তার বিকাশ করতে পারে, এই মানুষ রাজনীতি যেন শিখতে পারে। আমরা যদি 1947 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় প্রত্যক্ষ করেছেন, সে কত গভীর জ্ঞানের মানুষ লক্ষ্য করবা, যে দেখবা যে তারা তিনি সেই সময়ে লক্ষ্য করেছেন যে না, যদি বাংলা এই পূর্ব বাংলার অংশে 2, 4, 10 জন 20 জন উল্লেখযোগ্য নেতৃবৃন্দ থাকতো, রাজনৈতিক নেতৃত্বের নেতা থাকতেন, তাহলে হয়তো সেই সময় ইচ্ছা করলেও মোহাম্মদ আলী জিন্নারা কখনোই পারতো না যে পাকিস্তান প্রস্তাব দিয়ে করতে, লাহোর প্রস্তাবকে উপেক্ষা করে। কারণ লাহোর প্রস্তাব মুসলিম লীগের সেই লাহোর প্রস্তাব সকলে সমর্থন করে লাহোর প্রস্তাব অনুযায়ী দেশ স্বাধীন হইলেও যদি হতো, তাহলে আমরা 1947 সালে স্বাধীন রাষ্ট্রে পরিণত হতাম। আমাদের তাহলে 30 লক্ষ লোক জীবন দিতে হতো না, আমাদের এত কিছু হারাতে হতো না। কিন্তু সেই সময় একটি রাজনৈতিক তিনি যে চিন্তা চেতনাটা করেছেন, শেখ মুজিব যেদিন চিন্তা করলেন যে না, আমাদের একটি স্বতন্ত্র রাজনৈতিক, এবং আমাদের আসলে আমরা অশিক্ষিত, আমরা পিছিয়ে পড়া, আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তিনি দেখতেন যে একটি শ্রেণী ঘরের মধ্যে বসে আছে, তারা কিছুই বুঝে না, এদেরকে ঘর থেকে বের করে আনতে হবে। কীভাবে বের করবেন? এই জন্য তিনি তার ক্যারিসমেটিক নেতৃত্বের দ্বারা সেই সময় একটি পৃথক রাজনৈতিক মঞ্চ তৈরি করলেন। এইভাবে তিনি ছাত্র রাজনীতিটাকে কেন বেছে নিলেন? তখন উঠতি যে জাতিগোষ্ঠীটা, যখন ম্যাক্সিমাম সেই তরুণ গোষ্ঠীটা যদি নেতৃত্বে আসতে পারে, তখন এই বাংলাদেশের কাঙ্ক্ষিত যে জাতি হিসাবে যে তাদের যে মর্যাদা, সেই মর্যাদার আসনে বাঙালি জাতি প্রতিষ্ঠিত হতে পারবে, অধিষ্ঠিত হতে পারবে। এটি তিনি সেই দিন উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন, যে কারণে 1948 সালের 4 জানুয়ারি তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার জন্য তার সহকর্মীদেরকে নিয়ে এটি করতে সক্ষম হন। এরপরে তিনি দেখলেন আবার এই মুসলিম লীগ থেকে প্রগতিশীল অংশটাকে নিয়ে এসে, তখন সবাই যখন আবার আওয়ামী লীগ করলেন, তখন একটি বাঙালি জাতি আবার তৃতীয় শ্রেণীর একটি মানুষের গোষ্ঠী তখন আবার বেরিয়ে আসলো। মানুষ তার জাতীয়তাবোধ চেতনায় জাগ্রত হতে শুরু করলেন। অর্থাৎ এই স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম তাদের নেতৃত্বে সেই সময়ে একটি ওই ধরনের মানুষগুলো, ওই যে তৃতীয় শ্রেণীর গ্রুপটা, মধ্যবিত্ত শ্রেণী, এই মধ্যবর্তী শ্রেণীটা তখন তারা ঘর থেকে বেরিয়ে আসে, তখন তারা রাজনৈতিক সচেতন হয়, মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয়, জাতীয়তাবোধ চেতনার সৃষ্টি হয়, যেটি প্রথম সোপানটি ছিল আমাদের মহান ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যখন আমরা যাত্রা শুরু করলাম, 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচন হলো, আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। এই এগিয়ে যাওয়ার পথ ধরে থার্ড অপশন আমরা ধরলাম, যে তখন শেখ মুজিবুর রহমান এই 6 দফা দিলেন।
এই ৬ দফাটা তখন যখন তিনি দিয়ে আসলেন আর সিনিয়র নেতৃবৃন্দ যখন মানলেন না, অর্থাৎ তিনি এককভাবে দিয়ে আসলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রের কথা উল্লেখ আছে, যে কোনো নিয়ম নীতি তুমি প্রচার করবা তাহলে এই দলের অভ্যন্তরে দলীয় ফোরামে এটার অনুমোদন থাকতে হবে। কিন্তু তিনি অনুমোদন ছাড়াই সেদিন তিনি এটাকে ডিক্লেয়ার করেছিলেন। এই ডিক্লেয়ারটার কারণে তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে অনেক কিছু আছে, কৌশলকে অবলম্বন করতে হয়। তিনিও সেই সময়, আজকে এত বছর পরে এসে আমরা দেখছি বঙ্গবন্ধুর কৌশলটি ছিল সঠিক। এই কারণে আজকে আলোচনার যদি আমরা 67 সালে আলোচনা হতো তাহলে এটা হতো না, তাহলে কিন্তু 6 দফা হতো কি হতো না এটি নিয়ে অনেক প্রশ্ন থাকতো হয়তো। আজকে আমরা এটা ফিল করতেছি, আজকে বাস্তবতার নিরিখে আমরা দেখছি যে না, এটা প্রয়োজন ছিল এবং এটি একটি জাতির এরকম একটি মর্যাদাশীল জাতিতে রূপান্তরিত করার জন্য একটি মাইলফলক হিসেবে এটি কাজ করেছে। এই কারণে এটাকে বঙ্গবন্ধুর ক্যারিজমেটিক নেতৃত্বের কথা বলি, অর্থাৎ যে নেতা তার নেতৃত্বের গুণাবলীর কারণে মানুষের মাঝে তার দুঃসাহসিক অভিযান দিয়ে তার নিঃস্বার্থ একটি জাতির উন্নয়নের জন্য যখন সে যুগোপযোগী কর্মসূচি প্রদান করতে পারে এবং তার অত্যন্ত সম্মোহনী ব্যক্তিত্বের ক্ষমতা থাকে, যখন তার কথায় হাজার হাজার মানুষ ঘর থেকে বেরিয়ে আসে, তার যে আবেগময়তা, তার যে সাহসিকতা, তার যে উচ্ছ্বাসতা, তার যে কমিটমেন্ট জাতির প্রতি, এর মধ্যে তার সততা, তার ন্যায়পরায়ণতা তাকে একটি ক্যারিজমেটিক নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করেছে। এটি হলো আমার অতিরিক্ত বলা তোমাদের পাঠের কারণে, যেটা উচ্চ শ্রেণীর ক্লাসে গেলে তোমরা অবশ্যই আরও বেশি জানতে পারবে। আমরা যখন অনার্সে পড়াই তখন আরেকটু বিস্তারিত ব্যাপকভাবে পড়াই, তখন আমরা হয়তো সেটা ব্যাপকভাবে পড়বো। তারপরও ইয়ার খাতিরে আমি এটা বলে রাখলাম। যাই হোক, 6 দফাটা আমি বলে রাখি তোমাদেরকে। 6 দফাটা হলো আমাদের জীবনের জন্যে, বাঙালি জাতির জন্যে একটি মাইল ফলক। এইটা তোমরা সকলেই মনে রাখবে। এই কারণে যে যখন তিনি 7 তারিখ ফিরে আসলেন, এইবার আসি 7 তারিখ যখন ফিরে আসলেন 1966 সালের মার্চ মাসের 7 তারিখ তিনি ফিরে আসা ঢাকায় যখন আসলেন, তখন তিনি এটাকে নেতৃবৃন্দ অনেকেই মানলেন না মানার কারণে তরুণ যে অংশটা ছিল, আওয়ামী লীগের যে তরুণ অংশটা ছিল, তারা সকলেই এটা গ্রহণ করলেন। এটা গ্রহণ করার কারণে তিনি 1966 সালের মার্চ মাসের কয় তারিখে 13ই মার্চ ওয়ার্কিং কমিটির 13ই মার্চ ওয়ার্কিং কমিটির সবাই এটিতে অনুমোদন করলেন। কিন্তু অনেক সিনিয়র নেতৃবৃন্দ এটাকে মানতে পারলেন না, কিন্তু তরুণ সমাজ সেই সময় ওয়ার্কিং কমিটি সেটা অনুমোদন করলেন। এটা অনুমোদিত হলো। অনুমোদিত হওয়ার পরে এটাকে প্রচারে নিয়ে যাওয়া হলো। এটা 20 মার্চ থেকে, অর্থাৎ 19 তারিখ, 18 এবং 19 মার্চ এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটি কাউন্সিল অধিবেশন হলো, যে এত বড় একটি জাতির জন্য যে এরকম একটা দাবি, এরকম দাবি দেওয়াগুলো যদি আমাদের এই কাউন্সিল অধিবেশনে অনুমোদন করতে হবে। তখন কাউন্সিল ডাকা হলো 18 এবং 19 মার্চ। ওই যে এখন বলি যে হোটেল পূর্বাণী, তখন ছিল হোটেল ইডেনে এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন হয়, সেই নমুনায় কাউন্সিল অধিবেশনে সেটা সর্বসম্মতিক্রমে এটা গৃহীত হয়, অনুমোদিত হয়। এটা অনুমোদিত হওয়ার পর 20 মার্চ থেকে এটা প্রচারের জন্য নেমে যাওয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 20 মার্চ থেকে 8ই মে পর্যন্ত 50 দিন একটি কর্মসূচি গ্রহণ করেন। 50 দিনের এই 50 দিনে তিনি 32টি জনসভা করছেন। এই 32টি জনসভার মধ্যে পাকিস্তান সরকারের বিরুদ্ধে তার যতগুলো আমাদেরকে অবহেলা, বৈষম্য, এগুলি সব ইয়ে করে 65 সালে পাক ভারত যুদ্ধের সময় আমাদেরকে জাতীয় নিরাপত্তা অস্বীকার করে, আমাদেরকে যেভাবে অবহেলা করে, আমাদেরকে যেভাবে জাতি হিসাবে যেভাবে অবমূল্যায়ন করা হলো, আমাদেরকে নিচু জাতি হিসেবে ভাবতে শুরু করলো, তখন এটার কারণে তারা প্রথমেই এই বিষয়গুলো মানুষের মাঝে উল্লেখ করে উদ্দীপ্তমূলক বক্তব্য প্রদান করে এই 6 দফার ব্যাখ্যা দিতে শুরু করলেন। তার 6টি দফার ব্যাখ্যা তিনি দিয়ে এটাকে একটি জনগণের মাঝে একটি বিরাট মানুষের একটি চেতনার সৃষ্টি, আন্দোলনের যে চেতনা, এই 6 দফা, তখন একটি 6 দফাটার 6 দফা হলো না, এটির নাম হয়ে গেল 6 দফা আন্দোলন। শুধু তাই নয়, এটাকে তারা যখন প্রচার করা শুরু করলো 6 দফা, এটা 21 মার্চ
20 তারিখ থেকে দেওয়া শুরু, 21 তারিখই এটা পুস্তিকাকারে প্রকাশ করা শুরু করলো। পুস্তিকাটা ছোট্ট একটা ছোটি বই আকারে এটা এই 6 দফাটা ছাপিয়ে এটা পুস্তিকাকারে বিলি করলো। উপরে হেডিং লেখা থাকলো, বইয়ের উপরে লেখা রইলো বাঙালির দাবি 6 দফা, বাঁচার দাবি 6 দফা। এই বাঙালির দাবি 6 দফা, বাঁচার দাবি 6 দফা পুস্তিকা প্রকাশ করে জনগণের কাছে ছড়াতে শুরু করলো। বিভিন্ন রাজনৈতিক দলও এটাকে 6 দফা তখন এটাকে সমর্থন দেওয়া শুরু করলো। তারাও এইসব বই ছাপিয়ে এমনভাবে জনগণের কাছে দিতে শুরু করলো। তখন জনগণ এটাকে এমনভাবে এত চমৎকারভাবে গ্রহণ করলো, হ্যাঁ তারা উপলব্ধি করতে পারলো যে এটা সঠিক সত্য। আমরা আর এইভাবে অপমানিত হয়ে থাকতে পারি না। পাকিস্তানের কাছে আমরা একই ধর্মের মানুষ, আমরা একই রাষ্ট্রের মানুষ, একই সময়ের স্বাধীনতার মানুষ। আমরা স্বাধীনতা কেন ভোগ করতে পারছি না? আমরা কেন বৈষম্যের দিন দিন শিকার হচ্ছি? রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে আমরা বৈষম্য হতে হতে আমরা একেবারে নিম্ন পর্যায়ে চলে আসছি। এটাতে কোনো অবস্থাতে আর হয় না। আমরা জীবন দেব, তবু আমরা আমাদের মর্যাদাশীল জাতিতে রূপান্তরিত হওয়ার জন্য আমরা যেন পূর্ণ স্বায়ত্তশাসন পাই। জাতির জনক বঙ্গবন্ধু মুজিব সেদিন বোঝাতে সক্ষম হয়েছিলেন এটা স্বায়ত্তশাসনের দাবি, এটা পূর্ণ স্বায়ত্তশাসনটা আমরা চাই। মূলত এর ভিতরেই আমাদের স্বাধীনতার বিষটা নিহিত ছিল, কিন্তু তিনি বলে উঠতেন নাই। তারপরও আইয়ুব খান যখন এটা ডিক্লেয়ার হলো, আইয়ুব খান বললো যে এটা বিচ্ছিন্নতাবাদী নেতা, এর হলো আমাদের পাকিস্তান থেকে আলাদা হতে চায়। এবং শুধু তাই নয়, তিনি বললেন, এই আইয়ুব খান তখন বলল, সে কি বলল যে এরা ভারতের সাথে আঘাত করে সেই হিন্দুদের সাথে আবার ঐক্যবদ্ধ হয়ে আবার একটি হিন্দু অধ্যুষিত একটি বাঙালি জাতিগোষ্ঠী এক হয়ে একটি আলাদা পৃথক রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সে বিচ্ছিন্নতাবাদী, সে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তার বিরুদ্ধে সেই সময় আনা হয়। তার বিরুদ্ধে আনা হয়, তখন তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা এইগুলা চলতে থাকে। এই যে মামলা মোকদ্দমা এইভাবে চলতে থাকে, তাকে গ্রেপ্তার প্রক্রিয়া শুরু হয়। অর্থাৎ 8ই মে পর্যন্ত 50 দিনের 32টি জনসভা প্রচারের মধ্য দিয়ে যখন এটি একটি জনপ্রিয়তা লাভ করে, বাঙালি জাতি গোষ্ঠীর মধ্যে যে ধরনের উদ্দীপ্ততা দেখা যায়, জাতীয়তাবাদের চরম বিকাশ লক্ষ্য করা যায়, সেই সময়ে এই আইয়ুব খান অস্ত্রের ভাষা এখানে প্রয়োগ করে। বঙ্গবন্ধু এই সময়ের মধ্যে তখন এই সময় তাদেরকে বঙ্গবন্ধুকে 8ই মার্চ বঙ্গবন্ধু সব গ্রেপ্তার করা হলো। 8ই মেতে তাকে সহ আরও 3500 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো এই 6 দফা আন্দোলনকে থামিয়ে রাখার জন্য, কিন্তু পারে নাই। তাদেরকে শুধুমাত্র গ্রেপ্তার করে একটি আন্দোলন থামানো যায় না। যখন আন্দোলনের কর্মসূচি মানুষ মনে প্রাণে বিশ্বাস করে, গ্রহণ করে, এখানে শুধু একটি ব্যক্তির স্বার্থ নয়, একটি জাতির স্বার্থ নিহিত ছিল। এটি জাতির যখন বোঝাতে সক্ষম হয়েছে, তখন জাতি তখন এটাকে গ্রহণ করে তখন তারা জীবন দিতেও প্রস্তুত হয়েছে। এই কারণে একজন মানুষ যখন বুঝতে পারে যে আমি একটি জাতির অংশ, আমি যদি না যাই তাহলে জাতি তো পিছিয়ে পড়বে, সমগ্র বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে পড়ব, সেই সময় এই যে এই তকমাটা তার সকলের মনের মনোদর্শনের মধ্যে ফুটে উঠেছে। এই কারণে এটি জনপ্রিয় আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই কারণে এই 6 দফাটা, এখন আমি বলবো 6 দফাটা কি। এইবার কি 6 দফাটা? 6 দফার প্রথম ধরে পূর্ণ স্বায়ত্তশাসন চাই। পূর্ণ স্বায়ত্তশাসনটা কি? পূর্ণ স্বায়ত্তশাসন হচ্ছে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এমন একটি সংসদীয় সরকার ব্যবস্থা কায়েম করা, যেখানে 18 বছর বয়স যাদের তারা ভোট দেবে সকলেই। এটাই সার্বজনীন ভোট। এই ভোটটা হবে জবাবদিহিমূলক সরকার হবে। এই সরকারটা হবে সংসদীয় সরকার, সংসদের কাছে সকলে জবাবদিহি করবে। এই জন্য এটাকে বলছে, অর্থাৎ গণতান্ত্রিক নীতি নৈতিকতা বোধ তৈরি করার জন্যে, এরকম মানসিকতা তৈরি করার জন্য, সকলের মতামত ব্যক্ত করার যে একটা সোপান, সেই গণতান্ত্রিক রীতিনীতি মেনে, আদর্শকে মেনে আমরা একটি কি করব, একটি সরকার ব্যবস্থা কায়েম করব। এটা হলো 1 নম্বর, বোঝা গেল। এরপর হলো 2 নম্বর কি, যে দেশ রক্ষা, পররাষ্ট্র, এই 2টি বিষয় ছাড়া, এই 2টা বিষয় শুধু কেন্দ্রের মধ্যে থাকবে, আর সকল ক্ষমতা দিতে হবে সকল প্রদেশের কাছে। এই প্রদেশের কাছে সকল ক্ষমতা দিতে হবে, আমরা এটা বলছি। এর মধ্যে দ্বিতীয় ক্ষমতা। 3 নম্বরটার মধ্যে কি আছে? তৃতীয়টার মধ্যে আছে মুদ্রা। একই মুদ্রা অথবা 2টা মুদ্রা চালু থাকবে 2 অংশের মধ্যে। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মধ্যে আপনি একই মুদ্রা থাকবে, 2 মুদ্রা। কেন বলা হয়েছে? যেন
অঞ্চলের মুদ্রা অন্য অঞ্চলে পাচার হতে না পারে। কেন এই প্রশ্ন উঠলো? যখন আমাদের পাটের টাকা, সোনালী আঁশ, পাটের মূল্য, পাটের বিপুল অর্থ যখন পশ্চিম পাকিস্তানে বিনা হিসাবে চলে যায়, তখন এটা বলা হচ্ছে যে না, এই পাটের টাকা, আমরা পাট, আমার কৃষকরা মাথার গাম পায়ে ফেলে পাট উৎপাদন করবে, আর সেই পাটের মূল্য, সেই টাকা দিয়ে তোমরা এই লাহোর করাচিতে উন্নয়ন করবা, এটা হতে পারে না। লাহোর করাচি রাওয়ালপিন্ডি ক্যান্টনমেন্ট উন্নত করবা, অস্ত্র শস্ত্র কিনবা আমার বিরুদ্ধে ব্যবহার করার জন্য, এইটা করা যাবে না। এটা শেখ মুজিবের প্রথম প্রধান বক্তব্য তখন এটি ফুটে উঠেছিল। আমরা জনগণ, বাংলার মানুষ সেই সময় সেটা বিশ্বাস করেছিল, এবং সেই কারণেই তার কথায় মানুষ ঝাঁপিয়ে পড়েছিল যে না, এই বৈষম্যের অবসান চাই। এটা হলো তৃতীয় ইয়েটা। এই জন্য বলছে যে একটা একই মুদ্রা থাকবে, অর্থাৎ দুইটা মুদ্রা থাকবে, একটি কেন্দ্রীয় বা ফেডারেল ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে, যেই ব্যাংকের মধ্যে সব কিছুর হিসাব থাকবে, কোন অঞ্চলে কত টাকা গেল আর আসলো, এটার জন্য হিসাব থাকে। এই জন্য বলেছে একটি কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে, যে এই ব্যাংকের মধ্যে হিসাব থাকবে। চতুর্থটা ছিল কি, যে খাজনা, ট্যাক্স, এইগুলি আমরা প্রত্যেক প্রদেশ তার নিজস্ব অভিব্যক্তি অনুযায়ী নিজস্ব মূল্যবোধ থেকে তারা এই খাজনার ট্যাক্স নির্ধারণ করবে, ধার্য করবে, এবং তারা উত্তোলন করবে। সেই ট্যাক্সের টাকা দিয়ে এই এলাকায় এই জনগণের উন্নয়ন করবে। ওই ট্যাক্সের পয়সা দিয়ে, জনগণের ট্যাক্সের পয়সা ওই এলাকার জনগণের উন্নয়ন করতে হবে, এটি ছিল দাবি। এই টাকা নিয়ে, ট্যাক্সের টাকা নিয়ে তুমি পশ্চিম পাকিস্তানকে উন্নয়ন করবা, এটা হবে না। আর তবে একটা ছিল, শর্ত ছিল যে হ্যাঁ, এটা থেকে একটা কিয়দাংশ, একটা অংশ কেন্দ্রীয় সরকারের কাছে যাবে, কেন্দ্রীয় সরকার জাতীয়ভাবে উন্নয়নের জন্য ব্যয় করা হবে। এটা ছিল 4। 5 নম্বর ছিল যে বৈদেশিক বাণিজ্যিক অধিকার দিতে হবে। সকল প্রদেশকে বৈদেশিক বাণিজ্যিক অধিকার থাকবে, বৈদেশিক চুক্তি করার অধিকার থাকবে, বাণিজ্যিক করার অধিকার থাকবে। এইটা তার অধিকারটার মধ্যে রাখার জন্য বলা হলো 5ম দফায়। আর 6ষ্ঠ দফায় বলা হলো ওই যে 6ষ্ঠ দফাটা। এখানে একটি কৌশলের কথা আমাকে উল্লেখ করতে হয়। 6 নম্বর দাবি, যেটার জন্য আমরা 6 দফা দাবি দিলাম, অর্থাৎ 6ষ্ঠ নম্বর দফা হলো পাক ভারত যুদ্ধ যখন হলো, পূর্ব বাংলা যখন 3 দিক ভারত সীমান্তে অরক্ষিত রেখে তারা যুদ্ধে জড়িয়ে গেল, সেই ভারতের সাথেই যদি ভারত কোনো কারণবশত হেরে যেত ওই কাশ্মীরের কাছে, কাশ্মীর যুদ্ধের কাছে যায় যখন পাকিস্তানের কাছে, তাহলে ভারত তো নিশ্চয়ই আমাদের এই অঞ্চলের মানুষ পাখির মতো মেরে ফেলতো, আর এই অঞ্চলটা দখল করে নিয়ে যেত। তখন কি অবস্থা হতো? তখন তো আবার আমরা সেই পরাধীনতার জেতা করলে পৃষ্ঠ হতে থাকতাম। এই কারণে আমরা সেদিন প্রত্যক্ষ করলাম যে না, এটা হতে পারে না। এই কারণে আমরা বললাম যে না, এই 6 দফা দাবি দিলাম। এই 6 দফা দাবি দিতে যে আমাদের সকল অধিকারের কথা আমরা সেটা উল্লেখ করলাম। সকল অধিকারগুলো যখন আমরা দিলাম, যখন এটা দিলাম, এটা হলো নেতৃত্বের গুণাবলী, বৈশিষ্ট্যের বিষয়। নেতৃত্বের সাহসিকতা, নেতৃত্বের গভীরতা, নেতৃত্বের কলা কৌশলতা, এটা এইখানে উপলব্ধি করার বিষয়। 6 দফাটা এই কারণে বাঙালি জাতির বাঁচা মরার দাবি, বাঙালি জাতির মেঘনা কাটা বলি, আমরা কতভাবে বলি, তাই না? অর্থাৎ বাঙালি জাতির টার্নিং পয়েন্ট হলো এই 6 দফা। এই 6 দফাকে ঘিরেই বাঙালি জাতি স্বাধীনতার স্বপ্নই দেখলো না, স্বাধীনতা বাস্তবায়ন করলো, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। এটা হলো 6 নম্বর। আমরা বললাম যে এই 6 দফা দাবিতে বলে 6ষ্ঠ দফার দাবিতে বলা হলো যে একটি প্যারা মিলিশিয়া বাহিনী গঠন করার ক্ষমতা দিতে হবে, আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা থাকবে, যেখানে জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করবে তারা। এই যে বলা হলো আধা সামরিক বাহিনী গঠনের ক্ষমতা দিতে হবে, এইটা হলো 6ষ্ঠ দফা দাবিটা দিয়ে, এই 6টা দাবি দিয়ে বাঙালি জাতির সকল দাবিগুলো উল্লেখ করা হলো। তখনই আইয়ুব খান আমাদের বিরুদ্ধে যত প্রকার স্টিম রোলার আছে, বিচ্ছিন্নতাবাদী বলে এই 3500 নেতাকর্মীকে গ্রেপ্তার করবো, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করবো, এবং বঙ্গবন্ধুকে ওই আগরতলা ষড়যন্ত্র মামলায় দিয়ে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে এই বাঙালি জাতির নেতাকে তাকে হত্যা করার যে নীল নকশা প্রণয়ন করেছিল, এটি পরবর্তী ক্লাসে আমরা 69 গণঅভ্যুত্থান যেটা যাবো সেটাকে সেখানে আমরা বলবো আর কি। আমরা সেটা সেই ইয়েতে পাঠ করব, নিশ্চয়ই তখন তোমরা লক্ষ্য করবে এবং শুনবে। তার ফলে এখন হলো একটা 6 দফার গুরুত্ব। 6 দফার গুরুত্ব হলো বঙ্গবন্ধু একজন জাতীয় নেতাতে পরিণত হলেন। গুরুত্বটা সংক্ষেপে একটু করে বলে নিই। বঙ্গবন্ধু জাতীয় নেতাতে পরিণত হলেন, জনপ্রিয় এবং জাতীয় নেতাতে পরিণত হলেন এই 6 দফার মধ্য দিয়ে। এই 6 দফায় তরুণ নেতৃত্বের বিকাশ ঘটলো, তরুণদের বিকাশ ঘটলো। আওয়ামী লীগের যারা তরুণ অংশটা, প্রবীণদের হাত থেকে তরুণদের কাছে নেতৃত্ব চলে আসলো, তরুণদের এটার বিকাশ ঘটলো। এই 6 দফার সময়কালে 6 দফার শুধু এমনিই হলো না। মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ তিনি পদত্যাগ করে চলে গেলেন। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হলেন সভাপতি, আর তার সঙ্গে একজন প্রগাঢ় ব্যক্তিত্ব,
এবং খুবই বুদ্ধিজীবী পাণ্ডিত্য যার মধ্যে আছে, জ্ঞানী গুণী মানুষের, সেটা হলো তাজউদ্দিন আহমেদ হলেন সাধারণ সম্পাদক। বাংলাদেশের ইতিহাসে নয়, সমগ্র দুনিয়ার ইতিহাসে দেখবা আজকের জমানায় এটা লক্ষণীয় বিষয়। আওয়ামী লীগের সবচেয়ে জনপ্রিয় একটি জুটি, রাজনৈতিক জুটি বলা হয় এখন, যে পৃথিবীর অনেক জুটির কথা আছে, কিন্তু পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জুটি, রাজনৈতিক জুটি, এটি হলো বঙ্গবন্ধু আর তাজউদ্দিন। এই যে বঙ্গবন্ধু বঙ্গতাজের যে জুটি, এই জুটি বাংলাদেশের স্বাধীনতাটাকে বাস্তবায়ন করলেন। এটা আমরা প্রথম ইতিহাস তাই বলে, ইতিহাস কালের সাক্ষী হয়ে আছে। যখন আমরা ৭০ নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ পড়ব, তখন এটি আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। যাই হোক, এবার সেটা আমরা ওই সময় বলবো। অর্থাৎ এই সময়ে বঙ্গবন্ধু সহ প্রবীণদের কাছ থেকে তরুণদের কাছে এই আন্দোলনটা চালিকা শক্তিতে রূপান্তরিত হলো। আর কি হলো, অধিকারের প্রতি মানুষ আস্থাশীল হলো, স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতার পথে হাঁটতে শুরু করলো, আর মানুষের জাতীয়তাবোধ, বাঙালি জাতীয়তাবোধ চেতনার চরম বিকাশ করতে শুরু করলো, এটা বিকশিত হলো। আর এই স্বায়ত্তশাসন, গণতন্ত্র, জাতীয় নিরাপত্তা, অর্থনীতির বিন্যাস, আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা, এই সবগুলো তখন আমাদের মনের মাঝে প্রথিত হলো, গঠিত হলো। আমাদের সকল মানুষ, গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ, এই ৭.৫ কোটি মানুষ, তখন ৭ কোটি মানুষ, তখন বাঙালি, তখন এইগুলি ধারণ করতে শুরু করলো। তখন ৬ দফার ব্যাখ্যা তারা চমৎকার করে সেই সময় ৬ দফাকে ঘিরে তখন কত ছোট ছোট জারি গান, সারি গান, হ্যাঁ, তখন লোকগান তখন তৈরি হয়ে গেছে মানুষের মাঝে। এই ৬ দফাকে মানার জন্য, ৬ দফাকে অবলম্বন করে, এটা 6 দফা যে বাঁচার দাবি, মরার দাবি, এটা যে বাঁচার দাবি, প্রাণের দাবি, এটা সেদিন প্রমাণ করে দিল তাদের এই অংশগ্রহণমূলক কর্মকাণ্ড দিয়ে। তাদের কর্মসূচি বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলো ছিল, এগুলো দর্শনীয়, দেখার মতো। সেই সময় আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, সে মানে ছাত্র যেমন ছাত্রীও তেমন, সবাই তখন এই আন্দোলনগুলোতে যোগদান করছে। কেন? এখানে জাতির প্রশ্ন ছিল। এখানে শুধু জাতির প্রশ্ন থাকলে হয় না, সেখানে নেতৃত্বের গুণাবলী ছিল, নেতৃত্বের বৈশিষ্ট্যটা নির্মোহভাবে ফুটে উঠেছিল। সম্মোহিনী ক্ষমতার অধিকারী হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সকল মানুষের মাঝে এরকম উদ্দীপ্ত জাগাতে সক্ষম হয়েছিলেন বলেই মানুষ এভাবে বেরিয়ে আসলেন। এই জন্য ৬ দফার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। যেখানে আমাদের অর্থনৈতিক বিন্যাসের কথা বলা হয়েছে, সেখানে সামাজিক সাংস্কৃতিক নিরাপত্তার কথা বলা হয়েছে, মানুষের মৌলিক মানবিক অধিকারের কথা বলা হয়েছে, মানুষের সকল দিক থেকে বিচার করলে দেখা যায় যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই তার সমান মর্যাদায় বা একটি মর্যাদাশীল জাতিতে রূপান্তরিত করার জন্য এটা চেষ্টা করলো। এখন শুধু লাস্টে বলি, আমাদের বলতে হয় যে ওই সময় বলা হয় না যে আমরা যখন প্রথম শুরু করলাম তখন কিন্তু আমরা বললাম যে ৬ দফাটা হলো এটা বাঙালি জাতির মেঘনাকাটা। মেঘনাকাটাটা কি 1215 সালে ব্রিটেনে অর্থাৎ ইংল্যান্ডে রাজা জন যখন মানুষকে অধিকার দিলেন, অধিকার দেওয়ার যে সম্মিলিত যে চুক্তিটা, এই চুক্তিটা যখন হলো, এটাকে বলা হয় মেঘনাকাটা। এই মেঘনাকাটা চুক্তিটাই সকল জাতির, এই সভ্যতার সকল জাতির কিছু অধিকার পাওয়ার, নাগরিকদের অধিকার পাওয়ার প্রথম ইশতেহার, প্রথম যে দলিল, এটা হলো। এই জন্য বলা হয় এটা মেঘনাকাটা। কীভাবে আমরা এটার সাথে মিলিয়ে দেখলাম, কিভাবে পেলাম? এটা পেলাম এইভাবে, তারা যেরকম রাজার আদেশেই হুকুমেই খালি শুলে চড়াইতো, মানুষ মেরে ফেলতো, আর কোনো আপিল করার ব্যবস্থা ছিল না। সেখান থেকে যখন মানুষ তার অধিকার, নাগরিকের অধিকার অর্জন করলো রাজা জনের কাছ থেকে, এই 1215 সালের সেই মেঘনাকাটা চুক্তির মধ্য দিয়ে, সেই মেঘনাকাটার সাথে আমাদের মিলটা কোথায়? আমাদের মিলটা হলো এরকম যে আমরা যে দীর্ঘকাল যে বৈষম্যের শিকার হচ্ছি, যে বৈষম্যের কারণে আমরা অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার হচ্ছি, চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছি, সকল ক্ষেত্রে, সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা সেটা বলতে পারতেছি না। উর্দু চাপিয়ে দেওয়া হলো, উর্দুর ভাষা আবার নতুন করে শিখে তারপরে আমাদের লেখাপড়া শিখতে হবে, উর্দু ভাষায় লেখাপড়া শিখতে হবে। এইগুলো যে সামাজিক যে বৈষম্যগুলো তৈরি হলো, রাজনৈতিক যে রাজনীতি আমরা করতে পারি না, যখন তখন আমাদের উপর গুলি, অস্ত্র প্রয়োগ করা হলো, শক্তি প্রয়োগ করা, বল প্রয়োগ করা হলো। আমরা নিরস্ত্র জাতিকে এইভাবে আমাদেরকে বল প্রয়োগ করে অস্ত্রের দ্বারা আমাদেরকে ধ্বংস করা হলো। আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী, এই গ্রামের সহজ সরল মানুষগুলো জীবন দিল। এই সব প্রতিটি আন্দোলন, লড়াই, সংগ্রাম করে যখন তার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে শুরু করলো, তখন কি বোঝা গেল যে আমাদের বৈষম্যগুলো সামাজিক চিত্রে ফুটে উঠলো। এই সামাজিক চিত্রে ফুটে ওঠার কারণে আমরা তখন প্রত্যক্ষ করলাম যে না, এই দাবিগুলো যখন 6টি দফা দেওয়া হলো, যেখানে আমাদের একটি গণতান্ত্রিক ভোটাধিকারের অধিকার আসলো, যেখানে আমাদের পূর্ণ স্বায়ত্তশাসনের কথা আসলো, যেখানে আমাদের অর্থনৈতিক অধিকারের কথা আসলো, যেখানে আমার বাণিজ্যিক অধিকারের কথা আসলো,
আমার অর্থের আমার উপার্জিত কৃষি উৎপাদন সামগ্রী অন্য এলাকায় যে উন্নয়ন করতে পারবে না, আমার নিজের উন্নয়ন না হয়ে, এই যে একটি অধিকারের কথা জাগলো। এরপরে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী গঠনের কথা জাগলো। এই সর্বময় বিষয়টি হলো নাগরিক অধিকারের সাথে ওই মেঘনা কাটার সাথে অত্যন্ত সাদৃশ্য এটা লক্ষ্য করা যায়। ফলে এই 6 দফাকে বাঙালি জাতির মেঘনা কাটা বলা হয়ে থাকে। এই কারণেই এখানে আমরা বলবো যে আমাদের প্রশ্নগুলো কী থাকে, লাহোর প্রস্তাব কখন কোথায় হলো, লাহোর প্রস্তাব কখন হলো, 5-6 ফেব্রুয়ারি হলো 1964 সালে। কোথায় হলো? লাহোরে হলো। কেন হলো? পাক ভারত যুদ্ধের অবসানের পরে সকল রাজনৈতিক দলের একটি সম্মেলন হয়েছে। এই সম্মেলনটা কেন হইলো? যে আমাদের যে সমস্যাগুলো আছে পাকিস্তানের, এই সমস্যা সমাধানের জন্য, রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য। সেখানে এই জন্য সকল রাজনৈতিক দলের সেই সম্মেলনে বাংলাদেশের পূর্ব বাংলা থেকে কতজন লোক গেল বা কতজন প্রতিনিধি গেল বঙ্গবন্ধুর সাথে গেল কয়টা? যদি এইভাবে আসে তাহলে 5 জন। আর যদি সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে পূর্ব বাংলা থেকে গেল কয়জন? 21 জন। এরকম কিছু কিছু বিধান আছে যেগুলো আমাদের কাছে যে অবজেক্টিভ আকারে আসবে। কে লাহোর 6 দফা ডিক্লেয়ার করলেন? শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমরা এই যে এক কথায় যে উত্তরগুলো, এই উত্তরগুলো আমরা এখানে এই কয়েকটা উত্তরই আছে যে কতজন লোক গ্রেপ্তার হয়েছিল, বঙ্গবন্ধু প্রথম কত সালে কখন গ্রেপ্তার হয়? 8ই মে গ্রেপ্তার হয় 1966 সালে। এইভাবে আমরা বলবো। তার সাথে কতজন? 3,500 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। এটা আমরা এইভাবে বলবো। এরকম ছোটো ছোটো বিষয়গুলো আমরা যখন পর্যালোচনা করবো দেখবো যে কখন কখন হয়েছিল, কীভাবে অনুমোদন হলো, এটা আমরা দেখবো। কাউন্সিল অধিবেশনে অনুমোদন হয়েছে 18 এবং 19 মার্চ, এটা যখন কাউন্সিল হয় বাংলাদেশ আওয়ামী লীগের। এর আগে 13ই মার্চ যে এটা আওয়ামী লীগের অধিবেশনে তারা কেন্দ্রীয় কমিটির সভায় এটা অনুমোদিত হয়, প্রথম অনুমোদন হয় 13ই মার্চ। আর চূড়ান্তভাবে অনুমোদন হয় কত তারিখে? 18 এবং 19 মার্চ কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে। বাস, এরপরে এটা প্রচারে নামে, জনগণ গ্রহণ করলো, প্রস্তাব এটা আওয়ামী লীগে গৃহীত হলো, তারপর জনগণের কাছে গেল, জনগণ সকলে গ্রহণ করলো, এটা একটা জনপ্রিয় রূপ লাভ করলো, তারপরে এটা জনগণের দাবিতে পরিণত। তখন আর এটা আওয়ামী লীগের থাকলো না, কোনো রাজনৈতিক দলের থাকলো না, কোনো ব্যক্তির থাকলো না, কোনো প্রতিষ্ঠানের থাকলো না, এটা একটি জাতির হয়ে গেল। কোন জাতির? বাঙালি জাতির। এইটা হলো আমাদের প্রশ্ন। এই বাঙালি জাতির কী হলো? 6 দফা। এই কারণে এটার নাম হলো বাঁচা মরার দাবি, প্রাণের দাবি। এটা হলো আমাদের কী দাবি? এটাকে বাঙালি জাতির মেঘনা কাটা বলা হয়। এইটা এই আলাপ করলাম। এখন ছোটো ছোটো প্রশ্ন আসবে, এটা 2 নম্বর 3 নম্বরের মূল কথাগুলো তোমরা লিখে দিবি। মেঘনা কাটাটা এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে লিখবে, গুরুত্বটা এইভাবে লিখবে, 6টা দফা এইভাবে লিখবে, যে 6টা দফা পৃথক পৃথকভাবে বললাম, মনে থাকবে সকলকে। সুতরাং তোমাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী আরেকটি অন্য একটি ক্লাসে আবার দেখা হবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি। আমাদের জন্য দোয়া করো। সকলকে ধন্যবাদ।